This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ টপ 9। আলাদা নয়, প্রত্যেককে এক হয়ে চলতে হবে। কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল সুপ্রিমো এমনই বার্তা দিয়েছেন, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলকে ঝাঁকুনি দিতে বেশ কিছু পদক্ষেপ করেছেন তিনি। আদি নেতাদের নিয়ে যেমন কর্মসমিতির বহর বাড়ানো হয়েছে, তেমনি জনসংযোগ বাড়াতে কর্মসূচিও ঠিক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 6 উপনির্বাচনের ফলাফল অতীত, সামনে এখন 2026-এর অগ্নি পরীক্ষা। এমন সন্ধিক্ষণে সোমবার বসেছিল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। কি ঘটল সেখানে? তৃণমূল কংগ্রেসের আদি এবং 90-এর দ্বন্দ্ব নিয়ে চর্চা চলছে এবং চলবে। এই আবহেই কালীঘাটে আজ জাতীয় কর্মসমিতির বৈঠকে যারা যোগ দিতে এলেন তারা কিন্তু দলে আদি গোষ্ঠীর নেতা বলেই পরিচিত। এমনকি নতুন করে যাদেরকে সংযোজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যে নাম ঘোষিত হলো, তারা প্রত্যেকেই আদি গোষ্ঠীর নেতা বলেই পরিচিত। কারা এলেন জাতীয় কর্মসমিতিতে? বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। গত কয়েক মাসে দলের নেতাদের কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। এদিনের বৈঠকে তাতেও রাশ টানলেন তৃণমূল সুপ্রিমো। সংসদীয়, পরিষদীয় এবং সাংগঠনিক 3টি স্তরে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করে দেওয়া হলো। জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। সকালবেলা দেখবেন 3-13 হয়ে যেতে পারে, তারপরেও তৃণমূল বদলাবে না। বিশৃঙ্খলার তৃণমূল কংগ্রেস এটা সমার্থক শব্দ। এখন কড়াকড়ি হচ্ছে, শৃঙ্খলার কথা উঠছে এ কারণেই যে দলের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে, কেউ কাউকে মানছে না। যে কোনো রাজতন্ত্রের পতনের সময় এগুলো হয়। এখানেই শেষ নয়, দলে এখন থেকে কারা কি বিষয়ে বলবেন সেটাও নিজের হাতে ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জাতীয় ইস্যুতে দলের মত জানাবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতা যারা রয়েছেন তারা নিশ্চয়ই অন্যান্য বিষয়ে যারা অভিজ্ঞ, যারা নেতৃস্থানীয়, তারা বলবেন, কিন্তু যে যে জায়গাগুলো বলবেন সেটা বলে দেওয়া হয়েছে। তার মানে কি এই যে এখানে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবেন না, এটা তো তা নয়। এখানে যুক্তিযুক্ত মনে হবে, সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বুদ্ধি রাখেন কোথায় কি বলবেন। কালীঘাটের বৈঠকে বেশ কয়েকটি কর্মসূচিও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ইতিহাস মনে করাতে জেলায় জেলায় চলবে অভিযান। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ 30 নভেম্বরের কর্মসূচি। এদিন ওয়াকফ বিলের বিরোধিতায় কলকাতায় সমাবেশ, আর অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করতে ব্লকে ব্লকে মহিলা সেলের মিছিল হবে। ঘটনাচক্রে ওই দিনই ডায়মন্ড হারবারের আমতলায় চিকিৎসকদের নিয়ে আলোচনায় বসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলা এবং সংখ্যালঘু এই দুটিই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে ভোটের অঙ্কে তুরুপের তাস। অভিষেক যেদিন সভা ডাকলেন ঠিক সেই দিনই সংখ্যালঘু আর মহিলাদের অবস্থান এবং কর্মসূচি তৃণমূল কংগ্রেসের কলকাতা শহরে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তো বটেই। সূত্রের খবর, এই দিনের বৈঠকে তৃণমূল নেত্রীর বার্তা, আলাদা নয়, প্রত্যেককে এক হয়ে চলতে হবে। আগামী দিন অনেক নির্বাচন ও কর্মসূচি রয়েছে। আলাদা আলাদা করে চললে সমস্যা তৈরি হচ্ছে। দলকে সব কাজ এক হয়ে করতে হবে। গোটা বিষয়টাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলের রাশ আরও একবার শক্ত হাতে ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে সৌরভ গুহ, টিভি9 বাংলা, কালীঘাট, কলকাতা। অন্যদিকে বীরভূম তৃণমূলের জেলা কোর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন অনুব্রত মণ্ডল। জাতীয় কর্মসমিতির বৈঠকে বার্তা দিয়েছেন দলনেত্রী, এমনটাই দাবি করেছেন বীরভূম তৃণমূল নেতা জামশেদ আলী খান। এরপর থেকে কোর কমিটির বৈঠকেও অনুব্রত মণ্ডলই ডাকবেন। বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই দাবি বীরভূম জেলার তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খানের।
দিন কয়েক আগে কোর কমিটির বৈঠকের পর বিকাশ রায়চৌধুরী জানিয়েছিলেন যে জেলা সভাপতি হিসেবে কোর কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন অনুব্রত মণ্ডল। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন কাজল শেখ, জানিয়েছিলেন যে কাউকে কোর কমিটির চেয়ারপারসন করা হয়নি। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক, জল্পনা। এবার সব বিতর্কে জল ঢেলে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট করে দিয়েছেন বীরভূমে দলের হ্রাস অনুব্রত মণ্ডলের হাতেই থাকছে। সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই চলবে কোর কমিটি এবং সভাপতির পদাধিকার বলে তিনি কোর কমিটিরও চেয়ারপারসন আর জেলারও চেয়ারপারসন। পাশাপাশি ওয়াক অফ ইস্যু, আর এই ইস্যুতে তপ্ত হতে পারে বঙ্গ রাজনীতি। মোদী সরকারের ওয়াক অফ সংশোধনী বিলের বিরোধিতায় আগামী শনিবার রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেসের সমাবেশ রয়েছে, আর সেদিন এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিএ এনআরসি পরবর্তী সময় সংখ্যালঘু মন জয় তৃণমূলের এটা নতুন অস্ত্র, এমনটা বলেই কটাক্ষ নওশাদ সিদ্দিকী। তোষণের রাজনীতির অভিযোগ করছে বিজেপি। দেখুন বিস্তারিত। आइटम नंबर 14 श्री किरण रिजू जी। Sir, with your permission, I rise to move for leave to introduce the Waqf Amendment Bill 2024. ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন, আর সেই আঁচ থেকে বাদ যাচ্ছে না বঙ্গ রাজনীতি। আগামী শনিবার ওয়াক অফ ইস্যুতে কলকাতায় রানী রাসমণি রোডে প্রতিবাদ সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই সভায় এই ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করবেন ওয়াক অফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিতে থাকা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 30 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক অফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন। ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে কিছুদিন আগে সংসদের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ধুন্ধুমার বেঁধেছিল, যার জেরে হাতে চোট পান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে শৃঙ্খলা ভঙ্গের দায় তাকে কমিটির বৈঠক থেকে একদিনের জন্য সাসপেন্ডও করেন সংশ্লিষ্ট সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। এই পরিস্থিতিতে কল্যাণকে দিয়েই সংখ্যালঘুদের সমাবেশে ওয়াক অফ ইস্যুতে দলের অবস্থান জানানোর কৌশল নিয়েছে তৃণমূল নেতৃত্ব। সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিমও। 2011-র জনগণনা অনুযায়ী বাংলায় সংখ্যালঘু 27% কিছু বেশি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে 2008-এর পঞ্চায়েত ভোটের সময় থেকেই সংখ্যালঘু ভোট ব্যাংকের বড় একটা অংশ ধীরে ধীরে তৃণমূলের দিকে চলে যেতে শুরু করে, যা রাজ্য রাজনীতিতে জোড়া ফুলের শিকড় শক্ত করতে বড় ভূমিকা পালন করে চলেছে। অনেকেই তাই মনে করিয়ে দিচ্ছেন যে 2019 এবং 2021-এ সিএএ এনআরসি ইস্যুর আবহে সংখ্যালঘুরা ঢেলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে। শেষ লোকসভা ভোটেও তৃণমূলের ঘুরে দাঁড়ানোর পিছনে সেই সংখ্যালঘু ভোটের অবদান অনস্বীকার্য। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখেই কি এবার ওয়াক অফ ইস্যুটিকে কাজে লাগাতে তৎপর শাসক শিবির? মুসলিমদের মন পেতে হবে, সেই জন্য একটু ওই যেমন সিএ এনআরসির সময় ক্যাকা ছিচি করেছিল, জানে কত কি করেছিল, সে ধরনের দেখাবে, শুধু উপরি দেখাবে, এতে কিছুই ইফেক্ট হবে না। রাজ্যের পশ্চিমবাংলাতে যে সমস্ত ওয়াক অফ প্রপার্টি, ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত যারা থেকে আছে, যেগুলো লুট করছে, সেগুলো কত বিঘা উদ্ধার করেছে বা কত উদ্ধার করতে পারবে, নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক। মোদী সরকারের ওয়াক অফ সংশোধনী বিলের বিরুদ্ধে এই কর্মসূচিকে তৃণমূলের তোষণের রাজনীতিরই অংশ বলে কটাক্ষ করছে বিজেপি শিবির। ওয়াক অফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে আছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন লেজিসলেচার। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়। এখানে পোলারাইজেশন এবং তোষণের রাজনীতি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ সাহেবরা ডেকেছেন আর 30 তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন। এদিকে বিরোধী সাংসদদের দাবি, ওয়াক অফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখনো শেষ হয়নি, তাই কমিটির মেয়াদ আরও বাড়ানোর জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন তারা। বিরোধীদের যুক্তি, অগস্ট থেকে এখনো পর্যন্ত 25টি বৈঠক হলেও সব রাজ্যের মতামত শোনাই হয়নি। উত্তরপ্রদেশ, দিল্লির মতো গুরুত্বপূর্ণ রাজ্য, যেখানে ওয়াক অফ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ইস্যু, সেই রাজ্য সরকারগুলির বক্তব্য এখনো পর্যন্ত শোনা বাকি। এর পাশাপাশি একাধিক অপ্রাসঙ্গিক সংগঠন বা ব্যক্তির মতামত শোনা হয়েছে, কিন্তু যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা
একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত যৌথ সংসদীয় কমিটি তাদের বক্তব্য শুনতে পারেনি। এমনকি যৌথ সংসদীয় কমিটির যারা সদস্য রয়েছেন তাদের মতামত এখনো শোনা সম্পূর্ণ হয়নি কমিটির বৈঠকে। ফলত কমিটির বৈঠক আরও বাড়াতে হবে এবং কমিটির মেয়াদ বাড়াতে হবে। স্পিকারের কাছে এই আবেদনই জানালেন বিরোধী সাংসদরা। তাদের আবেদনের ভিত্তিতে বিরোধী সাংসদদের দাবি স্পিকার জানিয়েছেন তিনি কমিটির মেয়াদ বৃদ্ধি করবেন, অর্থাৎ 29শে নভেম্বর এই রিপোর্ট ওয়াক অফ সংক্রান্ত রিপোর্ট আদৌ জমা পড়ছে কিনা এবার তা নিয়ে প্রশ্নচিহ্নের জায়গা তৈরি হলো। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। অন্যদিকে 2 বছর 4 মাস পর, প্রায় 2.5 বছর পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে তিনি মুক্ত হয়েছিলেন, আর তার মধ্যেই জামিন পেলেন অর্পিতা। 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিল বিশেষ ইডি আদালত। 2022 সালের 22শে জুলাই টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে টাকার পাহাড়ের সন্ধান পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা দেখে চমকে গিয়েছিল রাজ্যবাসী। তখনই প্রকাশ্যে আসে ফ্ল্যাটটি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। 23শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে গ্রেফতার করা হয় অর্পিতাকেও। সেই থেকে প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন তিনি। অনেকেরই মনে হয়েছিল অর্পিতার ফ্ল্যাট থেকে যেহেতু বিপুল টাকা উদ্ধার হয়েছে তাই তার জামিন পাওয়া কঠিন হবে, কিন্তু দেখা গেল পার্থর আগে জামিন পেলেন অর্পিতা 2 বছর 4 মাস জেল খাটার পর। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার বিচার ভবন সোমবার জামিন দিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টের নির্দেশ হাতিয়ার করে জামিন পেয়েছেন অর্পিতা। সর্বোচ্চ সাজার 1/3 খেটে ফেললে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। 19শে নভেম্বর এই নির্দেশ দেয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ। ভারতীয় ন্যায় সংহিতার 479 ধারা কার্যকর করার নির্দেশ শীর্ষ আদালতের। মহিলা বন্দীদের বিশেষ গুরুত্ব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ সাজার 1/3 খেটে ফেলেছেন অর্পিতা। 7 বছর সর্বোচ্চ সাজা, 2 বছর 4 মাস ধরে জেলে অর্পিতা। বিচারক শুভেন্দু সাহার এজলাসে এই যুক্তি সামনে নিয়ে আসেন অর্পিতার আইনজীবী। একই সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি সামনে নিয়ে আসা হয় অর্পিতার আইনজীবীর তরফে, যে এখনো পর্যন্ত 2 বছর 4 মাস হয়ে গেল ইডি এখনো পর্যন্ত এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি, তাই তাকে জামিন দেওয়া হোক এবং তদন্তের ক্ষেত্রেও তেমন অগ্রগতি নেই, সেই যুক্তিগুলো সামনে নিয়ে আসা হয়। এই যুক্তিগুলিকেই বিচারক গ্রহণ করেন এবং গ্রহণ করার পর অর্পিতার জামিনের নির্দেশ দেন। 1/3 ওর সাজাটা কেটে নিয়েছে ফর আর ফার্স্ট টাইম অফেন্ডার, স্পেশালি ফিমেল প্রিজনার, ওদেরকে ইমিডিয়েটলি জামিনটা দিয়ে দেওয়া হোক, যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো স্পেশাল রিজনস থাকে ওদের জামিনটা আটকানোর। আমরা কোর্টকে জানাতে কোর্ট ইডিকে ডেকে হিয়ারিং করে এই গ্রাউন্ডে বেলটা দিয়ে দেয়। মায়ের মৃত্যু হওয়ায় 5 দিনের জন্য তাকে প্যারোলে মুক্তি দিয়েছিল আদালত। তার মেয়াদ শেষ হতে না হতেই এবার জামিনে ছাড়া পেলেন অর্পিতা। জামিন পাওয়া মানেই তিনি যে তার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তা না, বিচার প্রক্রিয়া চলবে, তদন্তকারী সংস্থা উচ্চ আদালতে গিয়ে সেই জামিন নাকচের আবেদন করতে পারেন। সিবিআই এমনভাবেই যেন তদন্ত করে অথবা চলে যাতে পশ্চিমবাংলায় তৃণমূলের অসুবিধে না হয়, বরঞ্চ সুবিধে হয়, এইটাই সিবিআই এর মাস্টাররা সিবিআইকে বলে দিয়েছে। আদালত সূত্রে খবর, 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতাকে জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত, যেমন মামলা চলাকালীন বাইরে কোথাও যেতে পারবেন না অর্পিতা, জমা রাখতে হবে পাসপোর্টও। অর্পিতার জামিন মেলার দিনই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল তাকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা। প্যান কার্ডের সুরক্ষা বাড়াতে কেন্দ্রের নয়া উদ্যোগ, আসতে চলেছে প্যান 2.0। নতুন প্যান কার্ডে থাকবে QR কোড। সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বিনামূল্যে আপগ্রেডেশন করা যাবে প্যান কার্ড।